বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ প্রতিদিনের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন নিয়ে এক ধরনের আবহ তৈরি হয়েছে, কিন্তু মানুষ যে ধরনের নির্বাচন দেখতে অভ্যস্ত বাংলাদেশে, সেটা যে ধরনের নির্বাচনই হোক না, কিন্তু তার ছিটে ফোটাও আছে বলে অনেকেই মনে করছেন না। বরং জাতীয় সংসদ নির্বাচনের চাইতে বেশ খানিকটা সরকারি প্রচারণার কারণে গণভোটটা দৃশ্যমান। সো নির্বাচনকে সামনে রেখে মাত্র কয়েকটা দিন আছে, পরিস্থিতিটা আপনারা কিভাবে দেখছেন, ব্যাখ্যা করবেন মঞ্জুর ইসলাম? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আর মাত্র 12 দিন আছে। এই 12 দিনের মধ্যে এখন পর্যন্ত মাঠে ঘাটে নির্বাচনের যে পরিবেশ থাকার কথা, মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, একটা মানে এটাকে কি বলবো, উৎসবের যে একটা বিষয়, এখানে উৎসবের উপরে জোর দেওয়া হচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং এটা ভালো নির্বাচন হবে। সেই জায়গাটায় সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত যে প্রশ্নটা হয়, দুই ধরনের মানুষকে দেখলে এই প্রশ্নটা সাধারণ মানুষ করে। এক ধরনের মানুষ হলো মানে সরকারের সাথে গুরুত্বপূর্ণ, সরকারের সাথে যদি কাউকে পায় এবং গণমাধ্যমের লোকজনকে যদি পায়, সাধারণ মানুষ জিজ্ঞেস করে, ভাই বুঝলাম 12 তারিখে নির্বাচনের ডেট আছে, কিন্তু নির্বাচনটা কি হবে? এরকম একটা কথাবার্তা এখন পর্যন্ত আছে। কিন্তু তার পাশাপাশি দেখেন, যতটা না রাজনৈতিক দল এবং প্রার্থীরা সরব এবং ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত হলো বাংলাদেশের কূটনীতিকরা। তাদের ঘুম নাই। আমেরিকান অ্যাম্বাসেডর নির্বাচন কমিশনে গেলেন এবং নির্বাচন কমিশন থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে দলে জিতে তার সাথে উনি কাজ করবেন। তো এখন আমার প্রশ্ন হলো যে এই যে আমাদের 54 বছরের স্বাধীনতা হলো, আমরা স্বাধীন হলাম, নির্বাচন কমিশন হলো, নির্বাচন কমিশন একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা কেন আমেরিকান অ্যাম্বাসিকে বলার মতো সাহস পেল না যে আমার নির্বাচন আমি কি করব না করব, তোমার দরকারটা কি? আমার সারা পৃথিবীতে আমার 81টা মিশন এবং দূতাবাস আছে। আমাদের পাশাপাশি নেপালেও কিন্তু জেনজির একটা বিপ্লব হয়েছে। আমাদের নির্বাচন করতে সময় লাগলো 18 মাস, নেপালের নির্বাচনের সময় লাগছে 6 মাস। নেপালে আমাদের অ্যাম্বাসেডর আছে শফিকুর রহমান। কই আমাদের শফিক সাহেবকে তো ডেকে নেপালের অ্যাম্বাসি বা নেপালের কোনো মন্ত্রী অথবা উপদেষ্টা, নির্বাচন কমিশন, ওইখানে তো আমাদের শফিক সাহেবকে ডাকে না যে আমার নির্বাচন নিয়ে আমাকে একটু পরামর্শ দেন। তো এখন আমার এখানে এত অ্যাম্বাসেডার, এত বিদেশিরা এত তৎপর কেন? তাদের কি স্বার্থটা আমার এখানে নির্বাচন নিয়ে? তবে আমি কি ধরে নিব যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশে যারা এখন নতুন বন্দোবস্তের জন্য যারা রাত দিন ঘুম নাই, যাদের মানে তারা এই দেশটাকে 54 বছরে অন্যরা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল লোকজন কিছু করতে পারে নাই, এখন তারা এই দেশটাকে অন্তত কিছু একটা করে দিয়ে যাচ্ছে, এরকম যাদের চিন্তা, তারা কেন কোনো একজন অ্যাম্বাসেডরকে বলতে পারলো না যে আমার নির্বাচন আমি করব, তুমি কে? সেটা কিন্তু বলার সাহস পায় না। তার মানে কি? তার মানে হলো আমরা যারা এখন ক্ষমতায় আছি, অতীতেও যারা ক্ষমতায় ছিল রাজনীতিবিদ, শুধু যে সরকারের অবস্থাটা তা কিন্তু না, রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বিদেশিদের সাথে কথা বলতে পারলে খুব তৃপ্ত বোধ করে। মনে হয় যেন বিদেশিরা সার্টিফিকেট দিলে, যা যদি সরকারকে সার্টিফিকেট দেয়, রাজনৈতিক দলকে সার্টিফিকেট দেয়, অথবা নির্বাচন কমিশনকে যদি সার্টিফিকেট দেয়, তবে সেটা সতীত্বের সার্টিফিকেট হয়। এর আগে সতীত্বের কোনো সার্টিফিকেট হয় না। আমি ভালো মানুষ, আমি খুব ভালো কাজ করছি, আমি খুব ভালোভাবে নির্বাচন করছি, আমার দল খুব ভালো প্রস্তুতি আছে, আমি আচরণবিধি মেনে চলছি, আমি নির্বাচন কমিশন খুব ভালোভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতিতে, আমি সরকার খুব ভালোভাবে নির্বাচন করার প্রস্তুতি দিচ্ছি, আমার দেশের মানুষ বললে সেটা সার্টিফিকেট হয় না, বিদেশিরা বললে আমার সতীত্বের সার্টিফিকেট হয়। এটা অদ্ভুত দেশের মধ্যে আছি আমরা। এখন পর্যন্ত বিদেশিদের প্রেসক্রিপশন ছাড়া আমরা সোজা হতে পারলাম না। এখন এই নির্বাচনে কিন্তু তাই দেখা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে বিদেশিরাদের ইন্টারেস্ট কেন আমার দেশ নিয়ে? আমার দেশের এমন কি মধু আছে যে বিদেশিদের ইন্টারেস্ট থাকতে হবে? হ্যাঁ, আমার দেশের মধু আছে। আমার দেশের আমরা অতীতে দেখেছি কি, আমরা স্বাধীনতার 54 বছরে দেখেছি আমেরিকা, রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, এখন রাশিয়া, চায়না,
ইউরোপীয় ইউনিয়ন আমাদের নির্বাচন নিয়ে তাদের ইনফ্লুয়েন্স আমরা বুঝতে পারতাম। এইবার দেখা গেছে এবং ইন্ডিয়ার তো আমরা দেখেছি 2008-এর পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ইন্ডিয়ার একচ্ছত্র প্রভাব ছিল বাংলাদেশের নির্বাচন, সরকার এবং রাজনীতি। 5 তারিখের পরে 24-এর 5-এর পরে যখন সরকারের পতন হলো, এখন ইন্ডিয়ার অবস্থাটা এমন হলো যে কোনো জায়গায় তারা এখন আর নখ দিতে পারে না, নাক দিতে পারে না। তারা গত 16-17 বছর দাদাদেরও প্রভাব ছিল, দিদিদেরও প্রভাব ছিল বাংলাদেশের রাজনীতিতে। এখন সেই জায়গাটায় তারা এখন আর সুবিধা করতে পারছে না। তবে তারা যে খুব চুপচাপ বসে আছে তাও কিন্তু না, এবং তারা চুপচাপ বসে থাকবে সেটা ভাবারও কোনো কারণ নেই। নতুন করে বাংলাদেশের এইবার নির্বাচনে পাকিস্তান এবং তুরস্কের প্রভাব অনেকে মনে করছে যে আছে কোনো না কোনোভাবে। পাকিস্তান তো সরাসরি পাকিস্তানের লোকজন তো আসছেই, তুরস্কের অ্যাম্বাসি অথবা তুরস্কের কোনো লোকজন মুভমেন্ট না করলেও কেউ কেউ বলছে যে লিরার নাড়াচাড়া খুব ভালো পাওয়া যাচ্ছে, কেউ কেউ লিরা নাড়াচাড়া করছেন বলে অনেকেই মনে করছেন। তো এই অবস্থায় আমাদের মধ্যে আবার নতুন মেরুকরণ হচ্ছে। যত দিন যাচ্ছে বিদেশিদের হস্তক্ষেপ, আমাদের বিদেশিদের প্রভাব তত বেশি বাড়ছে। আমরা তারপরেও চাই বিদেশি হোক দেশি হোক যেভাবেই হোক নির্বাচনটা যাতে হয়। নির্বাচনটা যদি না হয় তবে অর্থনীতির অবস্থা যা হচ্ছে, আইনশৃঙ্খলা যা হচ্ছে, এবং এই সরকার, আমি মনে করি যে এই সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা, তার উপদেষ্টা এবং বিশেষ সহকারী যারা আছেন তাদের রাজনীতিতে হাতেখড়ি না হলেও তারা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলের নেতাদের ঘোলাপানি খাওয়ানোর মতো অভিজ্ঞতা তারা অর্জন করে ফেলেছেন, দক্ষ হয়ে গেছেন। সামনেও খাওয়াবেন মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে সামনেও খাওয়াবে। এই জন্য কারণ তারা যাওয়ার আগে এমন এমন কিছু কাজ করে যাচ্ছে যে পরবর্তী সরকার আসে সেই সরকার যেন চালাতে না পারে। একটা পে স্কেল করে দিয়ে যাচ্ছে, বলছে যে এই সরকার বাস্তবায়ন করবে না, কে করবে? পরবর্তী সরকার এসে করবে। অন্যান্য আরও কিছু কাজ করে যাচ্ছে, বন্ধন নিয়ে কাজ করে যাচ্ছে, এটা নিয়ে কাজ করে যাচ্ছে। আবার দেখলাম যে ইয়ের সাথে, চায়নার সাথে ড্রোন নিয়ে একটা চুক্তি হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলল যে কে কি ভাবলো না ভাবলো তাতে কিছু আসে যায় না। তার মানে এমন কিছু কাজ করে যাচ্ছে যে পরবর্তী গভর্নমেন্ট যাতে এসে শ্বাস প্রশ্বাস আর না নিতে পারে, তো যা করার তার উপর দিয়ে যাক। তো এখন আমরা এই অবস্থার মধ্যেও হলো যে একদম পরবর্তী সরকার 2 বছর চলবে না 3 বছর চলবে না 5 বছর চলবে, অর্থনৈতিক চাপ থাকবে না বিদেশি চাপ থাকবে, যা ইচ্ছা তাই থাকুক, নির্বাচনটা যাতে হোক। নির্বাচনটা হলে দেশের মানুষ মুক্তি পায়, দেশের মানুষ বাঁচতে চায়। এই অবস্থা আর চলে না, সবার পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। যাদেরকে আমরা হায়ার করে আনলাম বিদেশে, আমার দেশে কোনো প্লেয়ার ছিল না, ম্যাক্সিমাম প্লেয়ার আমরা বিদেশ থেকে হায়ার করে আনছি। আমাদেরই লোক, তারা অন্য দেশে খেলতে গেছিল, আমরা আবার তাদেরকে দেশের মধ্যে হায়ার করে নিয়ে আসছি খেলার জন্য। তারা এমন খেলা খেলতেছে, কে ম্যারাডোনা, ওদিকে আবার ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, আবার দেখি মধ্যে মধ্যে বাস্কেটবলও খেলে। এরকম একটা খেলাধুলার মধ্যে আমরা পড়ে গেছি আর কি। আপনি কি দেখছেন? আমি মঞ্জু ভাইয়ের সাথে তো একটা জায়গায় একমত যে নির্বাচনী যে আমেজের কথা বলি, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে, এটা অনেকটাই পানছে। বাংলাদেশের যেই রাজনৈতিক সংকটটা ছিল, সামাজিক সংকটও যদি বলি, যেই বিগত 3-4টি নির্বাচনের যেই অবস্থা, অর্থাৎ মানুষ সরকার গঠনে তার মতামত প্রয়োগের, এবং আমরা তো আক্ষরিক অর্থে বলি যে গণতান্ত্রিক নর্মস বা গণতান্ত্রিক যে প্র্যাকটিস, সেখানে জনগণের একটা দিনই অধিকার প্রয়োগের আসলে ওই অর্থে সুযোগ থাকে। তো এইখানে যে একটি মানে সামগ্রিক অবস্থায় যে ভোট না দেওয়ার যন্ত্রণা বলি বা অধিকার ক্ষুণ্ণের কথা বলি, সেই জায়গায় আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন সংস্কারের প্রশ্নে শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এটা একটা চলমান প্রক্রিয়া হবে, এগুলো চাইলেও ওভারনাইট অনেক কিছু সম্ভব হবে না। কিন্তু একটা বিষয়ে কিন্তু সবার বক্তব্য বা চাওয়ার জায়গাটা একই রকম ছিল, সেটি হচ্ছে যে অন্তত সামনের নির্বাচনটা খুবই ভালো একটা নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা তো বলেছিলেনই যে উনি একটি উৎসবমুখর নির্বাচন করে দেখিয়ে দেবেন। তো আমরা এখন পর্যন্ত উৎসবের সেই আমেজ দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমি আমার
যদি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চারপাশে বিভিন্ন মানুষের সাথে মেলামেশার মাধ্যমে যেটুকু আমি বুঝতে পারি, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। একটা তো আপনি সরকার গঠনকেন্দ্রিক বিষয়, মার্কার নির্বাচন, একই সাথে আবার গণভোটের যে প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, যদিও ইন্টারিম সরকারের পক্ষ থেকে তারা হ্যার প্রচারণা করছেন, এটা নিয়ে এক পক্ষের বিতর্ক আছে, আবার এটার পক্ষেও বিভিন্ন জন যুক্তি দেখাচ্ছেন। হ্যাঁ, আমরা যদি ধরেও নিই যে তারা সংস্কারের যেই কথা শুনিয়েছেন এবং সংস্কারের যেই প্রক্রিয়া তারা শুরু করেছিলেন, তারা হয়তো ওই স্পিডটাকে দেখাচ্ছেন যে আমরা তো সংস্কার করব এটার পক্ষে, এবং গণভোটে হ্যার মাধ্যমে আমরা সেটাকে এন্ডোর্স করছি। তারপরেও গণভোটে বাংলাদেশে যে ইতিপূর্বের ইতিহাস, সেগুলোও যদি মোটা দাগে বলি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে জনগণের মধ্যে এই গণভোটের যে মেসেজটা এখন পর্যন্ত পরিষ্কার না। একটা কথা তো সবাই বলেই যে এতগুলো প্রশ্ন, এর মধ্যে আমার একটা পছন্দ হবে, আরেকটা অপছন্দ হবে। আমি মনে করি এগুলো হচ্ছে বাতাসে যেই কথাগুলো হচ্ছে সেগুলোর থেকে পিক করে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন বলছে। কিন্তু আমি এইটুকু আমার চারপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন সময় কথার সুযোগে আমি এইটুকু বুঝতে পারি যে আসলে গণভোটের মূল সাবজেক্ট ম্যাটারটাই মানুষের মধ্যে এখনও বোঝার জায়গায় ঘাটতি রয়েছে। অর্থাৎ গণভোটটা কী প্রক্রিয়ায় হচ্ছে, আসলে এই গণভোট হলে কি হবে, এটার আসলে প্রক্রিয়াটা কি হবে, বা এটা গণভোটে কি হ্যাঁ হলেই কি বাস্তবায়ন হবে বা কি বাস্তবায়ন হবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে পরিচ্ছন্ন ধারণা নেই। আর মঞ্জু ভাই যেটা একটু আগে বলছিলেন যে এই যে বিভিন্ন খেলোয়াড়দের কথা, যে তারা রাজনীতিবিদদের ঘোল খাওয়ানো, আমি তো মনে করি যে এটার আরেকটা বড় উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে জুলাই আদেশ বাস্তবায়ন আদেশ এই সরকার একটা জারি করেছে, যেটার মধ্যে আমি একজন আইনজীবী হিসেবে আমি এটার মধ্যে অনেক লুফলস পাই। ওই যে আদেশটা যেটা দিয়েছে, এই আদেশ বাস্তবায়ন করতে গেলে শুধু ঘোলাপ পানিতে না, আমার মনে হয় আরও অনেক পানিতে এই রাজনীতিবিদদের পরবর্তী যে সংসদ তাদেরকে সেটার মধ্যে গিয়ে পড়তে হবে। হ্যাঁ, পরবর্তী সংসদ যদি এখানে কনসিকুয়েন্সগুলো কি হতে পারে, না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তো এগুলো সব কবর হয়ে গেল, গতানুগতিক ব্যবস্থাপনায় পরবর্তী সরকার গঠন হবে, সংসদ পরিচালনা হবে। কিন্তু যদি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, এই জুলাই আদেশ বাস্তবায়নের যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেইটাকে কিন্তু যদি কমপ্লাই করতে যায়, আমি একদম সুনিশ্চিতভাবে আমি সংসদের ভেতরে বাইরে রাজপথে আমি সংকট দেখতে পাচ্ছি। কারণ যেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে, এর মধ্যে আমি আইনগত অসঙ্গতি যদি বাদও দিই, অনেক সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় আছে, যেগুলো আমি মনে করি যে ওই সংসদ সেটা বাস্তবায়ন করতে গিয়ে হোঁচট তাদেরকে খেতেই হবে, এবং একে অন্যের সাথে রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব দেখা দিবে, এবং আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব ভাবনাগুলো বা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির যে প্রক্রিয়াটাকে নিশ্চিত করতে গেলে একটা সাংঘর্ষিক অবস্থায় গিয়ে দাঁড়াবে। এখন যেই কথাটা শুরুতে বলছিলাম যে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় বা এই মানে এদিক ওদিক ভাবনার কারণ আরও কিছু আমার কাছে মনে হয়েছে। আমি প্রায়শই, অনেকেই বলেন যে এখানে তো একটা ছোট দুর্ঘটনা ঘটলে পুলিশের রেসপন্স পাওয়া যাচ্ছে না। অনেকেই বলে থাকেন যে পুলিশের কিন্তু ওই আগের রেসপন্সটা নেই। এটা অনেকগুলো কারণ আছে। আমি অনেক আলোচনায় বলেছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের অন্যতম একটা কাজ ছিল, পুলিশকে নিষ্ক্রিয় মনে করা হয়। হ্যাঁ, এই সরকারের অন্যতম একটা কাজ ছিল শুরুর থেকে অন্যান্য সংস্কার যেটা যেদিকে যাক, যেই শক্তিগুলোকে শেখ হাসিনা ব্যবহার করে তার এই রাজনৈতিক দমন নিপীড়নগুলোকে নিশ্চিত করেছিলেন, অর্থাৎ এর মধ্যে পুলিশ বাহিনী অন্যতম, এদেরকে মোরালি স্ট্রং করে পেশাদার একটি বাহিনী হিসেবে গড়ে তোলার দিকে সংস্কারের প্রক্রিয়া নেওয়া, সেটা কিন্তু ফেল করেছে। পুলিশ নানা ধরনের কারণে, নানা রূপ কারণে তারা কিন্তু কিছুটা নিষ্ক্রিয়। এখানে তাদের মধ্যে মোরালিটি অনেক ক্ষেত্রে ডাউন হয়েছে, তাদের মধ্যে অনেক সংশয় রয়েছে। আপনি জানেন এর মধ্যে বিচার প্রক্রিয়া চলছে, এর মধ্যে তাদের হায়ারার্কিক্যালি অনেক বড় বড় অফিসার যারা ওই সময়ে জড়িত ছিলেন তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আপনি এখনও যারা ইন সার্ভিস তাদের মধ্যে আপনি কারা দোসরের পক্ষে, কারা আওয়ামী ঘরানার, কে ছাত্রলীগ করতো, এগুলো নিয়ে কিন্তু এখনও আলাপ আলোচনা হচ্ছে। প্রতিনিয়ত আমরা নিউজ দেখতে পাচ্ছি এখনও ভালো অবস্থায় আছে দোসর হওয়ার পরেও বা সাবেক ছাত্রলীগ হওয়ার পরেও। এখন এটা তো একটা চেইন, পুলিশ বাহিনী একটা কমান্ডের মধ্যে চলে। প্রায়শই সবাই বলছেন যে এই যে এত বড় একটা যজ্ঞ নির্বাচনের,
এত কেন্দ্র, পুলিশ কি আসলে সত্যিকার অর্থে, সেনাবাহিনী তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সেনাবাহিনী কিন্তু পুলিশের ভূমিকা নিতে পারবে না। এবং আপনি আমাদের ডে টু ডে আইন শৃঙ্খলার যে ব্যবস্থাপনা, সেটার মধ্যেও তো সেনাবাহিনী যদি আপনি আরও ডেপ্লয় করেন, তাতেও পুলিশের যে কাজ বা পুলিশের যেই প্রক্রিয়ার মধ্যে পুলিশ তার সক্ষমতা দেখাতে পারে বা ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেটা তো আর্মির দ্বারা সম্ভব না। আমি ট্রেন্ডও না ওই কাজ করার ওই জন্য। ক্ষেত্রে তারা ট্রেন্ডও না। এটা কিন্তু সবাই এই সংশয় করছে যে এই এবং নিষ্ক্রিয় পুলিশ বাহিনী আর্মি সব পুলিশ ভোট কেন্দ্রে থাকবেও না। এবং থাকা আপনি সম্ভবও দেখবেন যে না। তারা, আমি যেটা বলছিলাম যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তো এই নিষ্ক্রিয় পুলিশ বাহিনী নিয়ে নির্বাচন কতটুকু, কারণ আমরা কিন্তু মাঝে মাঝেই এখন কিন্তু আইন শৃঙ্খলা অবনতির সেই ঝোঁকগুলো দেখতে পাচ্ছি। আপনি জানেন যে এর আগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলেছেন যে অবৈধ অস্ত্র বাইরে থাকলেও নির্বাচনের সময় অসুবিধা হবে না। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে এটা তো মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করছে। আমি আমার অনেক ওয়েল এডুকেটেড মানুষদেরকে নির্বাচনের দিন পরিবেশ কেমন হয় এটা নিয়ে আমি সংশয় প্রকাশ করতে দেখেছি, এবং তারা আসলে যাবেন কিনা, গেলেও সেকেন্ড হাফে হয়তো বা এরকম অনেকে বলতে শুনেছি যে অবস্থা বুঝে 2টা-3টার দিকে ইলেকশন দিতে ভোট দিতে যাব, কারণ কি অবস্থা হয় বলা যায় না। তো মানুষের মধ্যে এই সংশয়টা এখন খুব তীব্র। একই সঙ্গে আসলে আমাদের সামনে তো আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমাদের নির্বাচন অনুষ্ঠান ছাড়া তো আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ, এই রাষ্ট্রের আমরা কিন্তু স্টাক হয়ে আছি। আমরা প্রায়শই শুরুর দিকে অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বিদেশ থেকে, মঞ্জু ভাইয়ের কথা যদি বলি, ম্যারাডোনা আনা হয়েছে, বিদেশি বিনিয়োগ দিয়ে দেশ ভরে যাবে। না, আমরা কিন্তু এটা দেখেছি যে এই ইন্টারিম সরকার একটা এখন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বোঝায় পরিণত হয়েছে। কারণ তাদের সময়ে কি অবস্থা হয়, পরবর্তীতে রাজনৈতিক অবস্থা কি দাঁড়ায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিদেশি বিনিয়োগ এবং অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থাপনা কিন্তু একটি স্টাক অবস্থায়। তো ওই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আমাদের যে নির্বাচনের কোনো বিকল্প নেই, আমার মনে হয় যে এই অল্প সময়ে এই নিষ্ক্রিয় পুলিশ বাহিনী বা অন্যান্য মেকানিজম এগুলোকে সচল করে নির্বাচনের বিষয়ে আসলে সংশয় থেকেই যাচ্ছে যে আমরা কিরকম নির্বাচন দেখতে ইসলাম যাচ্ছি। ব্যারিস্টার শিহাবের কথা সূত্র ধরেই প্রশ্ন হচ্ছে, নির্বাচনের প্রস্তুতি আসলে কি দেখেন? মানে সরকার, নির্বাচন কমিশন আয়োজনটা কি ঠিকঠাক মতো, মানে অন্যান্য সময় আমরা যেরকম দেখতাম সেটা দেখতে পাওয়া যাচ্ছে, নাকি সবটাই রেটরিকের মধ্যে আছে? এবং কেউ কেউ বলেন যে নির্বাচনের চাইতে সরকারের ফোকাস অন্যদিকে অনেক বেশি। একটা হচ্ছে নির্বাচনের মধ্যে গণভোটের প্রতি তার আগ্রহ বেশি, আরেকটা হচ্ছে যে প্রতিদিন সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে এখন, প্রতিদিনই একনেক মিটিংয়ে বলেন আর উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন, নতুন নতুন প্রকল্প, নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন নিয়োগ। এটা তো আসলে এই মাত্র নির্বাচন কয়েকদিন পরে এই সরকার এগুলো করবার কথা না একটাও, কিন্তু তারা কিন্তু রেগুলার করছে এবং একটু মাত্রা বাড়িয়েও দিয়েছেন তারা করবার জন্য। এটা হচ্ছে কি, ধরেন সরকারের এখন যে কাজগুলা এই পর্যন্ত 18 মাসও যে কাজগুলো, 17 মাসও যে কাজগুলো করেছে, তারা আসলে সস্তা জনপ্রিয়তার দিকে ঝুঁকেছে বেশি, এবং সাস্টেনেবল কাজ কিন্তু খুব একটা করে নাই তারা যতগুলো কাজ করেছে, তারা যেহেতু ইন্টেরিয়াম, সুতরাং সকল আইন কানুন, সকল বিধিবিধান যা করে গিয়েছে সেগুলো ইন্টেরিয়াম। তারা জানে যে পরবর্তী গভর্নমেন্ট এসে এই ইন্টেরিয়াম এই সমস্ত কিছু রাখবে না, কারণ পরবর্তী গভর্নমেন্টের তো একটা দায় দায়িত্ব আছে, তাদের তো কোনো দায় দায়িত্ব নেই। আজকে আসছে, কালকে তারা চলে গেছে, জনগণের কাছে কোনো দায় দায়িত্ব নাই। আর গণভোট এবং এই জাতীয় সংসদ নির্বাচনের যেই স্পিরিটটা, এখন সরকারের উপদেষ্টারা, সরকারের দায়িত্ববানরা, এবং আমি যদি নাম ধরে বলি, সরকারের বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ সাহেব, তো উনি নিজে হাবোটের পক্ষে ক্যাম্পিং করতেছেন। এখন প্রশ্ন যদি হয় যে সমস্ত উপদেষ্টা বলাই হয়েছে সরকারিভাবেই করছে, এবং আমি যদি প্রশ্ন করি যে আপনারা উপদেষ্টারা শুধু হাবোটের পক্ষে আছেন, কারণটা কি? এটা কি এই দায় দায়িত্ব কি রাজনৈতিক দলের নাই? হাবোট দিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এই দায় দায়িত্ব কি রাজনৈতিক দলের নাই? নিশ্চয়ই আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন কোনো ডিস্ট্রিক্টে যান বা কোনো মানে বিভাগীয় পর্যায়ে একটা হাবোর্ডের ক্যাম্পিং করতে যান, যেখানে আপনি বিভাগীয় কমিশনারকে ডাকেন, ডিআইজিকে ডাকেন, এসপিকে ডাকেন, ডিসিকে ডাকেন, সবাইকে নিয়ে যখন হাবোর্ডের পক্ষে ক্যাম্পিং করেন, সেইখানে কেন আপনি ওই এলাকার একজন বিএনপির নেতাকে ডাকেন না, সেই এলাকার একজন জামাতের নেতাকে ডাকেন না, এনসিপির নেতাকে ডাকেন না? একই মঞ্চে ডেকে যদি আপনি তাদেরকে দিয়ে, সবাইকে দিয়ে হাবোর্ডের পক্ষে যদি আপনি ক্যাম্পিংটা করাতেন,
তখন তো এইটার প্রতি রেসপন্সিবিলিটি এবং ফোকাসটা আরও বেশি হতো। যেহেতু আপনারা তাদেরকে ডাকেন না, তাতে মনে হচ্ছে যে হাবুর যদি জয়যুক্ত না হয়, দায় দায়িত্ব এবং সকল কিছুর দায় দায়িত্ব এই সরকারের উপদেষ্টারা এবং এনসিপির উপর পড়বে। সে কারণে তারা পাগল হয়ে গেছে, যেভাবেই হোক হাবুর জয়যুক্ত করতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি যে এই যে আপনারা টোটাল সরকারের মেকানিজম আপনারা হাবুটের পক্ষে মানে নেমেছেন, এখন বাংলাদেশের মানুষের কি এইটা মানে বুঝতে খুব অসুবিধা হচ্ছে যে এখনই তো বলে দেওয়া যায় যে সরকারের মেকানিজম এবং সরকার প্রকাশ্য অপ্রকাশিত হাবুটের পক্ষে নেমেছে, হাবুট তো এমনিই জয়যুক্ত হবে। হায়ের পক্ষে ব্যালট না থাকলেও, হায়ের পক্ষে যদি ব্যালট পেপারে নাও থাকে, তাও তো হায়ের পক্ষে ব্যালটের সংখ্যা বেড়ে যাবে। সরকার সেই জায়গাটায় করে গেছে, কারণ হাবুট বিতর্কিত করে ফেলছে সরকার নিজেই, কারণ এটা দরকার ছিল না। মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি তারা এই কাজটা করতো হাবুটের পক্ষে, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে থেকে হাবুটের পক্ষে কথা বলতো। সুতরাং এই জায়গাটা তারা বিতর্কিত করে ফেলছে, নির্বাচনের একটা পার্ট তারা বিতর্কিত করে ফেলেছে। এবং এই যে বিতর্কিত করতে যাওয়া, এই বিতর্কে করতে গিয়ে অন্য নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচনটাও যে তারা কোনো রকম ইনফ্লুয়েন্স করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তারা তো এখানে এসপির সাথে কি বলতেছে, ডিসির সাথে কি বলতেছে, পুলিশ কমিশনের সাথে কি বলতেছে, ডিআইজির সাথে কি বলতেছে, বিভাগীয় কমিশনের সাথে বসে বসে সার্কিট হাউসে কি বলতেছে, এটা তো আমরা জানি না। এটাও তো হতে পারে যে কারো না কারো পক্ষে কোনো আলোচনার প্ল্যাটফর্ম এইটা নেপথ্য কোনো কিছু বিষয়। আমি যদি দেশের নাগরিক হিসেবে এটা ভাবি, আমি তো ভাবতেই পারি, আমার ভাবনার মধ্যে তো আপনি কোনো ব্যারিকেড দিতে পারবেন না যে এটা আপনি ভাবতে পারবেন না। আমি তো ভাবতেই পারি যে আপনি এটার পিছনে কোনো ষড়যন্ত্র করতেছেন। আপনি ষড়যন্ত্র করছেন না, তার প্রমাণ হলো আপনি এস্টাবলিশ করতে পারছেন না। আমি এস্টাবলিশ করে দিচ্ছি যে আপনি ষড়যন্ত্র করছেন বলেই কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি আপনি রাখছেন না। রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলে সেটা ট্রান্সপারেন্ট হতো, সবাই জানতো যে একসাথে বসে আমরা সেই কাজটা করছি। আর ব্যারিস্টার শিহাব যেই কথা বলছেন যে পুলিশের যে পুলিশিংটা, আমরা 5 তারিখের পরে কি দেখলাম, 24-এর 5 তারিখের প্রতি দেখলাম পুলিশকে পাহারা দিচ্ছে আনসার, থানা পাহারা দিচ্ছে আনসার। সেই ট্রমা কিন্তু পুলিশ কাটিয়ে উঠতে পারে না। কারণ কি, একজন রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে এনে ইন সার্ভিসে যিনি ছিলেন, যে আইজিপি ইন সার্ভিসে ছিলেন, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল থানার ওসিকে চিনতেন, যিনি সকল এসপিকে চিনতেন, সকল ডিআইজিকে চিনতেন, তিনি দীর্ঘদিনই পুলিশের সার্ভিসে ছিলেন, তাকে আপনি বাদ দিয়ে যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন তাকে এনে আপনি আইজিপি করেছেন, যার সাথে রুট লেভেলের পুলিশের কোনো সম্পর্ক নাই। এখন পর্যন্ত সেই সম্পর্কটা তৈরি হয়েছে বলে আমি জানি না। এবং আমরা যদি আরেকটু গভীরে যাই এবং আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করি, 2008-এর যে ম্যানিপুলেশনের নির্বাচন হয়েছে, তখন বর্তমান আইজি সাহেব কোথায় ছিলেন? তিনি তখন এসবির চিফ ছিলেন। আমি কি ধরে নিতে পারি যে এই যে আমাদের এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, 2008-এর নির্বাচনের সময় তো ওনার দায়িত্ব কে ছিল, উনি কোথায় ছিলেন? আমাদের এখন পররাষ্ট্র উপদেষ্টা, 2008-এর নির্বাচনের সময় উনি কোথায় ছিলেন? আমাদের আলী ইমাম মজুমদার 2008-এর নির্বাচনের সময় উনি কোথায় ছিলেন? তো এই যে 2008-এর নির্বাচনের সময় যেখানে ছিলেন, এই যে খেলোয়াড়গুলা এখন এই সরকারের মধ্যে আছে। 2008-এর নির্বাচন কি হয়েছিল? আগে কোন দল কত আসন পাবে সে সিদ্ধান্ত হয়েছিল, তারপরে নির্বাচন হয়েছিল। তা আমি একজন দেশের সাধারণ মানুষের মধ্যে এবার কি আমি কিন্তু গন্ধ পাচ্ছি যে এখনো বোধহয় এই যে নির্বাচনের উৎসব শুরু হয় নাই, নির্বাচনের আমেজ শুরু হয় নাই, এইটার মূল কারণ বোধহয় টেবিলে ওয়ার্ক চলছে। এখনো তো বোধহয় কে কোন সিট পাবে সেটা ঠিক হয় নাই। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তখন ইলেকশন কমিশনে ছিলেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের নেতৃত্বের যে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয় নাই। সেইখানে কি বলে সাইফুর রহমানকে নিয়ে এবং মেজর হাফিজকে নিয়ে বিএনপির ভাগ করার চেষ্টা করা হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্যারিস্টার সাখাওয়াতকে প্রশ্ন করেছিলাম যে 2008-এর 28শে আগস্ট বেগম জিয়া যখন বলছিলেন জামাতের সেক্রেটারি জেনারেলকে যে আপনারা পাবেন 3টা, আমি পাবো 30টা,
আমি এই নির্বাচনে যাব না। তো 30টার মধ্যে বেগম জিয়া 30টা পেয়েছিলেন, জামাত পেয়েছিল 2টা, একটা কম পেয়েছিল, এলডিপি একটা পেয়েছিল। আমি বললাম যে নির্বাচনের আগে বেগম জিয়া কীভাবে জানলেন যে উনি 30টা পাবেন? তো হিসাবটা মিলল কীভাবে? আপনারা কি করেছেন? ব্যারিস্টার সাখাওয়াত সাহেব ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আমার কোনো প্রশ্ন করতে পারেননি, উত্তর দিতে পারেননি। এই যে টুলি, জেসমিন টুলি এখন নির্বাচন নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন, তখনকার কমিশনার না তখন তো অ্যাডিশনাল সেক্রেটারি নির্বাচন কমিশন। আমি তখন নির্বাচন কমিশনের বিট কভার করেছি, আমি রিপোর্টার তখন। ব্যারিস্টার আর এটিএম শামসুল হুদার তখন চিফ ছিলেন, সোহেল হোসেন তখন কমিশনার ছিলেন। আমি আমার চোখের সামনে সব নির্বাচনের প্রস্তুতিটা, আমরা সারাদিন ইলেকশন কমিশনের ওই বিল্ডিংটার মধ্যে থাকতাম। সন্ধ্যার দিকে শামসুল হুদা সাহেব নেমে আসতেন, আমাদের কিছু ব্রিফটি করতেন, চলে যেতেন। কিন্তু আমরা অনেক কিছু তখন দেখতাম। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই যে নির্বাচনের সিমটম, 2008-এর নির্বাচনের সিমটমের সাথে এই নির্বাচনের সিমটম আমি খুব গন্ধ পাচ্ছি। আমার তো মনে হচ্ছে কে কত সিট পাবে এটা এখনো ঠিক হয় নাই। এটা ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনের উৎসব মুখর কোনো নির্বাচন হবে না। আচ্ছা, আমি এই জায়গায় ব্যারিস্টার শিহাবের মতামত নিয়ে আসি, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে সরকারকে এখন অনেক কিছু আমরা দেখছি, মন্ত্রীদের বাড়ির প্রস্তুতি, বিমানের নিয়োগ, যুক্তরাজ্যে ডিপ্লোম্যাটিক মিশনের নিয়োগ, নানা প্রকল্প একনেক মিটিংয়ে তারা সরকারের এখনকার আপনার যে প্রশ্নটা যদি এক কথায় বলতে হয় সেটা হলো যে ওই যে চকবাজারেই হোক আর আপনার শপিং মলেই হোক, ঈদের আগের দিন যে চাঁদ রাত বলে যেটাকে, চাঁদ রাতের যে বেচা কেনা শুরু হয়, সরকার এখন সেই ঈদের আগের চাঁদ রাতের বেচা কেনা শুরু করছে। যা যা করা দরকার খুব দ্রুত সময়ের মধ্যে করে দিয়ে যায়। যদি থাকা যায় তবে তো ভালো, যদি না থাকা যায় চাঁদ রাতের ব্যবসাটা করে নিলাম। ব্যারিস্টার শিহাব। হ্যাঁ, আমি ওই যে মঞ্জু ভাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ পাচ্ছেন, এটা তো ঠিক যে বনে যে নেকড়ে সে কিন্তু হরিণের গন্ধ পায়। আর উনি তো নির্বাচন কমিশনেও বিট করা প্রথিতযশা সাংবাদিক, তো নিশ্চয়ই মঞ্জু ভাইয়ের সামগ্রিক সব কিছু তথ্যের সংমিশ্রণে ওনার সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ পাওয়ার সাবস্টেন্সিয়াল কারণ রয়েছে। বাট এটা তো ঠিক যে এই নির্বাচন নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। আমি যদি খুব প্রাসঙ্গিক না হলেও, আজকে আমেরিকার যিনি রাষ্ট্রদূত তিনি কিন্তু ইলেকশন কমিশনে গিয়েছেন এবং উনি এক প্রকারের সহোদ্যোগী হয়েই বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছি না। তো অ্যাকচুয়ালি কি কোনো দেশের রাষ্ট্রদূত বা কোনো দেশ কি আসলে অন্য দেশের নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলকে কি সমর্থন দেয় না? আসলে এটার একটু বোধহয় প্রেক্ষাপটটা এরকম যে কিছুদিন যাবৎ কথা হচ্ছে যে আমেরিকা বোধহয় একটা রাজনৈতিক দলকে একটু বেটার পজিশনে দেখতে চায়। তো এটা আবার আমরা ওই দলের একজন নায়েবে আমিরের বক্তব্যের মধ্যেও পেয়েছি যে তারা একটা জোট গঠন প্রক্রিয়ায় বলেছেন যে তাদেরকে আবার আমেরিকান থেকে বলা হয়েছে যে তোমরা এক্সট্রিমিস্টদের সাথে কেন জোট করছো। আবার তারা বলেছে যে না, আমরা তাদেরকে এক্সট্রিমিজম থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। তো যদিও আবার ওই দলের সাথে তাদের জোট হয় নাই, তো এই সামগ্রিক বিষয়গুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে আসলে বিষয়গুলো কি হচ্ছে। তবে এটার থেকেও আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে, পরাশক্তি বলি কিংবা শক্তিশালী রাষ্ট্র বলি, তাদের একটু আস্থা, আনুকূল্য, তাদের পক্ষ থেকে একটু বেশি বেশি দেখা করা, তাদের সাথে একটু বেশি হাত মিলানো বা তাদের কাছ থেকে একটু গুরুত্ব পাওয়াটাকে আমার মনে হয় যে তারা অনেক বড় কিছু মনে করে। এবং তারা মনে করে যে এটা রাজনৈতিক দল হিসেবে অথবা রাজনৈতিক কিছু কিছু ক্ষেত্রে নেতাদেরও এটা জাতে ওঠার একটা বিষয় আমার মনে হয় যে এটার সাথে লিঙ্ক আছে। কারণ আমরা প্রতিনিয়তই দেখছি যে কূটনৈতিক পাড়ার তো দৌড়দৌড়ি বিভিন্ন কারণে থাকতেই পারে। আমরা যদি অনেক গুড নোট যদি ধরিও যে আমাদের এখানে স্থিতিশীলতা চান, ইউরোপ, আমেরিকান এরা সবাই স্থিতিশীলতা চান এবং নির্বাচনী পরিবেশ, হারমোনি যাতে বজায় থাকে তারা সেই জন্য দৌড়দৌড়ি করছেন। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এদের রিফ্লেকশনসগুলো আবার একটু ভিন্ন। এরা এটাকে একটু আদারওয়াইজ পোর্ট্রে করতে পছন্দ করেন যে আমরা বেশি গুরুত্ব পাচ্ছি এদের থেকে, এরা আমাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে। একটা কথা ঠিক যে 2008-এর যে নির্বাচন, এখানে মঞ্জু ভাই অনেকগুলো বিষয় বলেছেন, অনেকের রেফারেন্স দিয়ে বলেছেন। আমি রিসেন্ট সময়েও এই যে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের যে বিষয়গুলো,
এটা কিন্তু একটা বড় আকারে শুরু হয়েছিল 2008 সালে। 2008 সালে এই যে ডিলিমিটেশনের নামে ভোটের হিসাবটাকে একেবারে মানে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ প্রেডিক্ট করা যাচ্ছিল না যে এখানে এত ভোট চলে গেল, এখান থেকে ওই আসনের সাথে এত যুক্ত হলো। ওইভাবে কিন্তু নির্বাচনটাকে ম্যানিপুলেট করা হয়েছিল বলে এটা শক্তভাবে দাবি করা হয়, এবং এটার তো সাবস্টেন্সিয়াল অনেক তথ্য প্রমাণও রয়েছে। আমাদের এবারের নির্বাচনেও কিন্তু ডিলিমিটেশনের ইস্যুতে একটা বিরাট বড় কিন্তু উদ্বেগ নেওয়া হয়েছিল, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এভাবে আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে তাদের সময়ে, যদিও সেটা নির্বাচন কমিশন করেছে, কিন্তু এটাও কিন্তু একটু লক্ষণীয়। আমি বিভিন্ন জায়গায় এটা অনেকেই আলাপ আলোচনা করেছেন, এখানে কোনো দল ফেভার পেয়েছে, কোনো দল আবার একটু ডিসফেভার হয়েছে, ভোটের ক্যালকুলেশনে এটার একটা প্রভাব পড়তে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে এই ধারণাটা বা এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যে কোনো মহল কোনোভাবে কোনো শক্তির সঙ্গে, এর সাথে তো অবশ্যই রাজনৈতিক শক্তিগুলোর সংযোগ থাকতে পারেই, কিন্তু আমি বিশ্বাস করতে চাই বা আমার আশাবাদ থাকবে যে আমরা 2008-এর নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের যেই বিষয়গুলো বলা হয়েছিল সেটা কোনোভাবে না আসুক। আমরা কিন্তু যেমন এটা আমরা বলি, যদিও এই আমাদের এই যেটাকে কি বলে ওন করার বিষয়টা এখন একটু ক্ষীণ হয়ে এসছে, যেহেতু নির্বাচন সামনে, এখন নির্বাচনে বিজয়ী হওয়াটাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য। কিন্তু আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পতনে, অর্থাৎ জুলাই আন্দোলন সফল হওয়ার মোমেন্টটা কিন্তু এত সহজ ছিল না। আপনি যাই বলেন, আজকে রাজনৈতিক দলগুলোর যেই অবস্থানই তারা দেখাক, যেই স্বার্থপরতাই তারা বিভিন্নভাবে দেখাক, ওই সময়টাই কিন্তু রাজনৈতিক দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু একটি প্রত্যাশা কিন্তু করেছিল যে না, আমাদের দেশে সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রয়োজন, নির্বাচনী ব্যবস্থাটা অন্তত একটি সুন্দর শেপে আসুক, এবং এখানে আসলে মানুষের মতামত প্রাধান্য পাক। এখানে যেইভাবে অবৈধ প্রক্রিয়ায়, যেইভাবে ক্ষমতা দেখিয়ে কিংবা বিভিন্ন অসৎ পন্থায় এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে, ওই প্রক্রিয়াগুলো আর চালু না থাকুক। আমার ব্যক্তিগত আশাবাদ, এবং আমি এটা প্রত্যাশাও করব যে এই ধরনের কোনো বিষয় যদি বাংলাদেশের এই নির্বাচন মাত্র 12-13 দিন বাকি যদি আবার ঘটে, এবং সেটা যদি বাংলাদেশের রাজনীতির আবার উত্তপ্ত হওয়ার একটি কারণ হয়, তাহলে কিন্তু আমাদের আসলে দুঃখ করবার জায়গার কথা আমি বলছি না। আমার মনে হয় যে আমাদের যে ফাইট ব্যাক করার মানসিকতা আমি বলবো সমগ্র জাতির তৈরি হয়েছে, বা ওই জুলাই জনাকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছিল, আমার মনে হয় যে ওখান থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব, এবং সেই পিছিয়ে যাওয়াটা আমরা পূর্বের যে কোনো সময়ের থেকে আরও বেশি ধ্বংসাত্মক এবং আরও বেশি ক্ষতিকর হতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি যে একটি নির্বাচন, দেখেন আমরা যদিও পৃথিবীর বিভিন্ন দেশের, ইভেন আমেরিকার নির্বাচনেও আমরা বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে দেখি, আমরা বিভিন্ন নির্বাচনে ম্যানিপুলেশনেরও অভিযোগ আছে, কিন্তু মোটা দাগে ওদের নির্বাচনী ব্যবস্থাটা গ্রহণযোগ্য ব্যবস্থা। সেটা কিন্তু ভারতের ক্ষেত্রেও আপনি দেখেন, বিজেপি বারে বারে আসছে, কিন্তু এটা কিন্তু কংগ্রেস বা অন্যান্য দল বলতে পারছে না যে না, এটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড হয়ে বিজেপি আসছে। এটা রাজনৈতিক পরিস্থিতি হয়তো বা বিজেপিকে ক্ষমতায় আনছে, বা ওই একটা মেরুকরণ তৈরি হয়েছে। কিন্তু রাজনীতিবিদদের যদি এই কমিটমেন্টটা না থাকে যে একটি নির্বাচনে সিট কম পেলে কী হবে, বা আমরা যদি কোনো কারণে ক্ষমতায় না আসি তো কি হবে, আমরা জাতির জন্য আসলে মোটা দাগে কী করতে পারি। যদিও এই কথাগুলো হয়তো বা দর্শকরা যারা শুনবেন, এর মধ্যে যারা অনেকে রাজনীতি করেন, খুব নৈতিক কথার মানদণ্ডে এটিকে হয়তো বা হাসি দিয়ে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমাদের কি এটার কোনো বিকল্প আছে যে যদি রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট তৈরি না হয় যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনায় নির্বাচন হবে সুষ্ঠু, জনগণ যাদেরকে বেছে নেবে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, কোনো নির্বাচনে যদি আমরা ক্ষমতায় না আসতে পারি, পরবর্তী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিব, জনমানুষের যেই সমর্থন আদায়ের চেষ্টা করব, এই যে সভ্য চিন্তাটা, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যেই নিয়মতান্ত্রিক চিন্তাটা, আমার মনে হয় এই স্পিরিটটা রাজনৈতিক দলগুলোকে এই যত ধরনের আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনার কথা বলি এগুলোর থেকে নিবৃত করবার আমি মনে করি যে একমাত্র মেডিসিন। এছাড়া তো যদি চেয়ারই হয় লক্ষ্য, ক্ষমতাই হয় লক্ষ্য, তাহলে অনেক কিছুর পুনরাবৃত্তি ঘটতে পারে,
এবং ক্ষতির পুনরাবৃত্তিও হতে পারে দ্বিগুণ বা তার থেকে বেশি। মঞ্জুর ইসলাম, আপনি কি মনে করেন কিনা ভোটাররা যদি শেষ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ভালোভাবে যেতে পারি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে সাহস করবে নির্ভয় নির্বিঘ্নে? বিশেষ করে মাইনরিটি কমিউনিটিস, তাদের অনেক কনসার্ন আছে। আমি গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে কথা বলেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী বা ক্ষুদ্র বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আদিবাসী উপজাতি যাই বলেন না কেন, কিংবা লৈঙ্গিক বৈচিত্র্যের যারা, তারা কি আপনি মনে করছেন, কারণ তাদের কনসার্ন যেটা, তারা ভোট দিতে গেলেও তারা বিপদ দেখছেন, না দিতে গেলেও তারা হ্যাঁ, তাদের মধ্যে এই কনসার্নটা আছে, কারণ তারা আস্থা রাখতে মানে তাদের আস্থাটা তো জাগিয়ে তোলা। তারা আস্থা রাখতে পারছে না, তারা কি করবে? কারণ নির্বাচনের যেই আমরা এই পর্যন্ত 54 বছরে যে প্রতিযোগিতা দেখলাম, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। বিএনপির মানে দল গঠন হওয়ার আগ পর্যন্ত হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, না হয় বিএনপি না হয় জাতীয় পার্টি, এরকমই তো মেরুকরণ ছিল। কিন্তু সেই মেরুকরণের জায়গাটায় এসে যখন এরকম একটা বিষয় দাঁড়িয়েছে যে এখন তো জামাত ইসলামীর পক্ষ থেকে মাইনরিটি প্রার্থীও আছে, তো কোনো কোনো জায়গায় এই জায়গাটা তারা সেফ মনে করে, আবার কোনো কোনো জায়গায় তারা শঙ্কিত হয়ে যাচ্ছে যে আমরা কী করব, কী করা যায়, এই বিষয়টা আছে। তবে ভোটার উপস্থিতি ধরেন নির্বাচনের সময় প্রার্থীর উপর ডিপেন্ড করে, প্রার্থীদের কর্মীদের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ প্রার্থী তারা মানে ভোটার তারা আনতে পারবে বাড়ি বাড়ি গিয়ে। বিশেষ করে মহিলা এবং নতুন ভোটার, এটা একটা বড় ফ্যাক্টর হবে। প্রবাসীদের ভোটারের তো একটা বিষয় তো আছেই, তারা তো অলরেডি ভোটিংয়ে পার্টিসিপেট করছে। নতুন ভোটার এবং আপনার মহিলা ভোটার, এই নারী ভোটার যদি বাড়ি বাড়ি গিয়ে না আনতে পারে, কর্মীরা যদি অ্যাক্টিভ না থাকে, সেই জায়গাটায় কিন্তু ভোটারের সংখ্যাটা কমে যেতে পারে। আর আওয়ামী লীগের যেই ভোট, যদিও এখনও আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না তাদের দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয় নাই, নানাভাবে এখন ইন্ডিয়া থেকে কি ইনস্ট্রাকশন আছে এখন পর্যন্ত তো ক্লিয়ার হয় নাই। যদি তারা ভোটটা না দেয় অথবা ভোট দিতে না যায়, তখন এই ভোটের পার্সেন্টেজে তো একটা বিষয় থাকবে, টার্ন আউটের একটা বিষয় থাকবে। আমি এই জায়গাটায় আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে যেখানে প্রার্থী হয়েছেন, স্বতন্ত্রও অনেকে হয়েছেন, বাড়ি বাড়ি থেকে প্রত্যেককে মোবিলাইজ করে কেন্দ্রে আনাটাই হলো এখন প্রার্থীদের এবং তাদের সমর্থকদের বড় দায়িত্ব। আমি ব্যারিস্টার শিহাবের সাথে একটা জায়গায় একটু মানে আমি করতে চাই, সেটা হলো যে ব্যারিস্টার শিহাব বলেছেন যে এই যে বিপ্লবের যে আজকে হতাশার যে কারণটা, হতাশ হয়ে যাচ্ছি আমরা সবাই, এই হতাশার জন্য যদি আপনার রেসপন্সিবল হয়, আমি রেসপন্সিবল যদি হয় যে হতাশ কেন হলাম আমরা, এর জন্য আমি বলবো যে প্রফেসর ইউনূস এবং বিপ্লবীরা এর জন্য দায়ী। যে আমরা এই যে জুলাই বিপ্লবের পরে আমরা হতাশ হয়ে গেলাম, যে আমরা চিন্তা করছিলাম একটা বিশাল কিছু হবে, এই জেনজি আন্দোলন, এই যে এই তরুণরা আমাদেরকে একটা বিশাল কিছু দিবে, সেই জায়গাটায় আমরা হতাশ হলাম কেন আজকে? প্রফেসর ইউনূস করলেন কি? তারা রাস্তায় ছিলেন, এই তরুণরা রাস্তায় ছিলেন একটা চাকরির জন্য, চাকরির দাবিতে, বৈষম্য মুক্ত চাকরির দাবিতে তারা ছিলেন। প্রফেসর ইউনূস তাদেরকে চাকরি দেওয়ার কথা বলে তাদেরকে মন্ত্রী বানাই দিল। তাদের তো প্রাপ্তির চেয়ে তারা অনেক বেশি পেয়ে গেল। এবং যদি তাদেরকে মন্ত্রী না বানানো হতো, যদি তারা ক্ষমতায় না থাকতো, যদি তারা একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকতো, রাজনৈতিক দল যদি না করতো, যদি একটা প্রেশার গ্রুপ থাকতো যে রাজনৈতিক দল কি করতেছে, সরকার কি করতেছে, তারা যদি রেফারির ভূমিকা পালন করতো, মিডিয়েটরের ভূমিকা পালন করতো, যে না রাজনৈতিক দল এই আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না, এই সরকার তুমি এটা করতে পারবে না, যদি তারা এই কাজটা করত, আজকে ধরেন আমরা বলছি যে আমরা অনেক কিছু হচ্ছে দেখছি, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই, তখন কিন্তু তাদের কাছে যাওয়া যেত যে ভাই আমি এই অন্যায়ের শিকার হচ্ছি, পুলিশ আমার মামলা নিচ্ছে না, পুলিশ আমার বিরুদ্ধে আমার এই অভিযোগের ব্যাপারে কোনো কিছু করছে না, আমি আদালতে ন্যায় বিচার পাচ্ছি না, আমি অমুক জায়গায় এই হেনস্থার শিকার হচ্ছি, ভাই একটু দেখেন। ওইখান থেকে যদি বলা হতো এই পুলিশ, এই আইজিপি সাহেব, এই ভদ্রলোক তো আমাদের এখানে আসছে, উনি ন্যায় বিচার পাচ্ছে না, তখন কিন্তু আইজিপি সাহেব ওই যে প্রেশার গ্রুপকে গুরুত্ব দিতেন, এই অ্যাডভাইজারদের গুরুত্ব দিতেন, এই ক্ষমতার লোভে তাদেরকে লোভী বানিয়ে তাদেরকেও শেষ করলো,
আমাদের যে দেশবাসীর যে প্রত্যাশার জায়গাটা ছিল যে একটা নতুন কিছু হবে বাংলাদেশ, নতুন বন্দোবস্ত হবে, আমাদের প্রত্যাশার জায়গাটা একদম খান খান করে দিল। কিন্তু এটা আবার রিকভারি কখন হবে? আবার রিকভারি হওয়ার সম্ভাবনা তখনই এই বিপ্লবের বিরুদ্ধে যদি আবার কখনো প্রতি বিপ্লব হয়। সবসময় আমরা দেখেছি যে যখন আর্থকুইক হয় তখন একটা আফটার শক হয়। আমাদের এই আফটার শক, এই বিপ্লবের পরে কোনো আফটার শক হয় নাই। এবং আমি কনফার্ম, আমি বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আফটার শক না হবে, যতক্ষণ পর্যন্ত আরেকটা প্রতি বিপ্লব না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রত্যাশার জায়গাটা পূরণ হবে না। আমরা বারবার এরকম হতাশ হব। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, হ্যাঁ, না আমি সো নেক্সট সিনারিও কি আসলে, ওয়ার্স্ট কেস সিনারিও আর বেস্ট পসিবল সিনারিও? না, আমি যে ওই মঞ্জু ভাইয়ের ওই জায়গাটা একটু, এটা তো ঠিক যে ইন্টারিম সরকারের একদম সরাসরি পৃষ্ঠপোষকতায় আসলে তাদেরকে রাজনীতিতে নামিয়ে দিয়ে একটা পার্টিসান করে ফেলা, যেটা এটা ঠিক যে অন্তত যে কোনোভাবেই হোক জনগণের মধ্যে কিন্তু এই একটা জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে যদি তারা ওয়াচডগের ভূমিকা পালন করত, তারা একটা দায়িত্বশীল জায়গায়, এখন এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, বয়সের বিষয় আছে, তো সেই জায়গায় আমি তো মনে করি যে অন্তর্বর্তী সরকারের যারা মুরব্বীরা তারা আসলে তাদের ভূমিকাটা এর তো প্রশ্ন তোলাই যায়। একই সাথে আমি এটাও বলবো যে আমাদের যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোরও কম বেশি আসলে দায়বদ্ধতা রয়েছে, কারণ আমরা ওই মন মগজে ওই প্রথাগত রাজনীতির চিন্তার থেকে আসলে আমাদের বের হয়ে আসা এখন পর্যন্ত কষ্টকর হচ্ছে। এই জনাকাঙ্ক্ষাটাকে কিন্তু আমরা আসলে, এটা তো একটা সিঙ্গেল ডিভাইস না, এটা তো আসলে চর্চার বিষয়, এটাকে ওন করার বিষয়, ওই স্পিডটাকে আপহোল্ড করার বিষয়। এগুলো আসলে স্বার্থের দ্বন্দ্বে পড়ে গেছে। যাই হোক, এটা একটা দুঃখজনক পার্ট। এটা ঠিক যে প্রতি বিপ্লব হলে আসলে সত্যিকার অর্থে জনাকাঙ্ক্ষা কী ছিল, সত্যিকার স্পিডটা কি, ওটা একটা ঝালাই হওয়ার একটা সুযোগ হয়তোবা তৈরি হতো। এখন যেটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা প্রত্যাশা সেটি হচ্ছে যেই নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটি যদি আদারওয়াইজ অন্য কোনোভাবে, আমি বলবো যে যদি ভণ্ডুল না হয়ে থাকে, যদি ডেফার্ড না হয়, সুন্দর নির্বাচন উপহার দেওয়াটাই এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন কমিশনের কাজ। অনেকে বলেন যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনই কেবলমাত্র অ্যাক্টিভিটি করতে পারে, তাদের হাতেই সর্বময় ক্ষমতা। এটা ভুল। আমরা অন্তর্বর্তী সরকারের বা ইতিপূর্ব সময়েও নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকে আসলে তাদের সদিচ্ছার অনেকটা বিষয় এখানে জড়িত। আমি তো বিশ্বাস করি যে ইউনূস সাহেবের বয়স হয়েছে, উনি একজন, আমি তো বলবো যে বাংলাদেশের জন্য অনেক সুনামও কুড়িয়েছেন। একটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অনেক অনেক বিতর্কেরও জন্ম দিয়েছেন, অনেক সমালোচনার মুখেও এখন পড়েছেন। কিন্তু ওই যে আমরা বলি না, সব ভালো যার শেষ ভালো তার, আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেবের সমস্ত কিছু, তার চারদিকের বিভিন্ন প্রেশার থাকুক, তার চারদিকের বিভিন্ন প্রভাব থাকুক, বা বিভিন্ন বলয়ের এখানে ইনফ্লুয়েন্স আসার চেষ্টা হোক, ইউনূস সাহেবের আমার মনে হয় যে এই যে সব ভালো যার শেষ ভালো তার, এই নীতিতে তার এগোনো উচিত। এবং তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্বাচন কমিশনকে দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। এবং আমি মনে করি আমরা যত দুর্ভাবনার মধ্যেই থাকি, আমাদের যত হৃদয় ভাঙার মতো পরিস্থিতি আসলে উদ্ভব হোক না কেন, যদি একটি সুন্দর নির্বাচন অন্তত সম্পন্ন হয়, যেটার মধ্যে মোটা দাগে আসলে ওইভাবে বিতর্ক যদি না থাকে, আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক যেই ব্যবস্থার যে আমরা পুনর্বহাল বা পুনর্প্রবর্তনের কথা বলছি, সেই দিকে আমরা হাঁটতে পারবো। নতুবা যেটা হবে, আজকে যদি নির্বাচন কোনো কারণে ডেফার হয় বা বিতর্কিত নির্বাচন হয়, আমি মনে করি এই সমস্ত যে প্রক্রিয়াটি, অর্থাৎ আমরা এই যে 1.5 বছর যাবৎ যেটি দেখে আসছি, এটি এই রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি বিস্ফোরা হয়ে দাঁড়াবে। এবং আপনি তখন দেখবেন এই সংঘর্ষটা, আমরা যদি এটা সিভিল ওয়ার ওই টোনে নাও বলি, এই সংঘর্ষটা বহুমাত্রিক হবে। আমরা তো জুলাই গণঅভ্যুত্থানের একটা পর্যায়ে ফেসিস্ট আওয়ামী রিজিমের সাথে এক প্রকারের বলতে রাষ্ট্রের অন্য অংশকে দেখেছি, অর্থাৎ সবাই মিলে। কিন্তু এই ফাইটটা কিন্তু
আপনি বহুমাত্রিক হতে পারে, এবং এই বহুমাত্রিক ফাইট হলে যেটা হবে, আমাদের ভূরাজনীতির বিভিন্ন ক্যালকুলেশনে বাংলাদেশ রাষ্ট্রকে বেইস বানানোর, বাংলাদেশ রাষ্ট্রকে হাব বানানোর যেই বিভিন্ন কথাবার্তা অ্যানালাইসিসগুলো আমরা শুনি, সেগুলোর অনেক কিছু সত্যে রূপান্তর হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি যে একমাত্র শান্তিপূর্ণ এবং যদি একেবারে সম্পূর্ণ নাও হয়, আইডিয়াল না হলো, মোটা দাগে একটা স্যাটিসফ্যাক্টরি নির্বাচন আমার মনে হয় বাংলাদেশকে এই পর্যায়ে বাঁচিয়ে দিতে পারে। মঞ্জুর ইসলাম। হ্যাঁ, আমিও একমত। আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হলো যে এই জুলাই বিপ্লবে মানে আমরা প্রত্যাশা তো একটা জিনিস, আমি আপনার কাছে যেটা শেয়ার করে জানতে চাইছিলাম, বেস্ট পসিবল সিনারিওকে দেখেন আগামী দিনগুলোতে নির্বাচনকে সামনে রেখে, আগে পরে, আর ওয়ার্স্ট পসিবল কি, বেস্ট পসিবল সিনারিওটা হলো যে আমি যদি এটা দেখতে পেতাম যে একটা শান্তিপূর্ণ নির্বাচন যেটা হয়েছে, শিয়া বললেন, মানুষ দল বেঁধে ভোট দিতে যাচ্ছে, যেই দল বিজয়ী হয়েছে সেই দল রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা বিজয়ী হতে পারে নাই তারা বিজয়ী দলকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। প্রফেসর ইউনূস সবাইকে নিয়ে নতুন রাষ্ট্র ক্ষমতায়, যারা নতুন সরকার গঠন হয়েছে তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি সব জাতির একদম পূর্ণ মর্যাদা নিয়ে তিনি যদি তার পারিষদ নিয়ে সেফ এক্সিট করতে পারতেন, এটা হলো আমার সবচেয়ে বেশি প্রত্যাশার জায়গা। এবং এইটা আমি চাই ব্যক্তিগতভাবে যে ওনার পারিষদ নিয়ে সেফ এক্সিটে যাক, সসম্মানে যাক, দেশের মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হোক, দেশের মানুষ 16-17 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার প্র্যাকটিসটা হোক, এবং যারা ক্ষমতায় আসবেন, যেই দলে ক্ষমতায় আসুন, তারা যেন সহনশীলভাবে সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করেন। এবং জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা অঙ্গ হারিয়েছেন, যারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের যেন বিনিময়ে এই রাষ্ট্র পায়, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যেন পায়, সেই জায়গাটায় আমি দেখতে চাই। এটা দেখতে পারলে একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি খুব তৃপ্ত থাকব। ওয়ার্স্ট পসিবল সিনারিও, ওয়ার্স্ট পসিবল সিনারি হলো যদি তারা সেফ এক্সিট না পায়, এবং যদি এমন কিছু তারা করে যে সেফ এক্সিট পাবে না, তখন সেটা প্রতিবিপ্লব, যেটা আমি বলেছি, সেটার সম্ভাবনাও আছে। এমনিতে যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা কি জনগণকে খুব একটা আশ্বস্ত উদ্দীপ্ত করতে পারছে? আমি জানি না তাদের এখনো পর্যন্ত ম্যানিফেস্টো আপনারা না, এখন পর্যন্ত তারা ম্যানিফেস্টো দেয় নাই। ম্যানিফেস্টো তবে এখন পর্যন্ত 31 দফা তো আমরা পেলাম। জামাত ইসলামেরও তাদের আমরা কিছু দেখলাম যে কিছু পলিসি ইস্যুস তারা ব্রিফ করছে, ব্রিফ করছে। তো নিশ্চয়ই অপেক্ষা হয়তো আছে যে কোন দল আগে করে তফসিলটা, আমার তাদের নির্বাচনী ইস্তেহার কোন দল আগে সেটা ভোটাররা কখন বিবেচনা করবে? তারা যদি এই কম্পিটিশন, ভোটারদের তো বিবেচনার সুযোগ নাই। মানে ভোটারদের বিবেচনা মানে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, ভোটাররা সচেতন হবেন, চুলচেরা বিশ্লেষণ করতে পারেন। ভোটারদেরকে তো আপনি সচেতনতার জায়গায় নিতেই পারলেন না। যেটা আমি বললাম যে এক মঞ্চে যদি সকল রাজনৈতিক দলকে হাবোট নাবোটের ক্যাম্পিংয়ের সাথে যদি বসাতে পারতেন, তখন তো ভোটারদেরকে আপনি দুইভাবেই সচেতন করতে পারতেন। প্রথম বলতে পারতেন যে আমরা এই মঞ্চে যারা আছি সকল রাজনৈতিক দল এবং সরকার, আমরা হাবোট জয়যুক্ত হোক সেটা চাচ্ছি। কেন চাচ্ছি? আমরা এই জিনিস করতে চাই। দ্বিতীয়টা কি? আমরা একটা সুষ্ঠু ভোট চাই। জনগণ সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই কাজটা যদি সরকার নিজে দায়িত্ব নিয়ে করতে পারত, তখন এই জায়গাটায় ক্লিয়ার হতো। কিন্তু সেই কাজটা আমার মনে হয় সময় এখনো একটা অল্প কিছুদিন আছে নির্বাচনের। আমার মনে হয় সময়টা একেবারে শেষ হয়ে যায়নি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু আমরা মানে ভাবনার উদয় হয় বা সুন্দর কিছুর ভাবনা দেখায়, এরকম কিছু প্রস্তাবনা, কিছু কথাবার্তা আমরা পেয়েছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিছু পরিকল্পনার কথা বলা হচ্ছে, কিছু জনগণের কল্যাণে কিছু ভূমিকা রাখার কথা বলা হচ্ছে। এগুলো আশা জাগানিয়া, কিন্তু আমি মনে করি যে এটার কমিউনিকেশনসগুলো বা এই সেন্ট্রিক চিন্তাগুলো একটু জনগণের মধ্যে এই গণভোট, মার্কার ভোট, এগুলো নিয়ে একটু হচপচ তৈরি হয়েছে। তবে আমি মনে করি আমরা যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের কথা বলছি, এখানে রাজনৈতিক দলগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার আছে।
সেটি হচ্ছে আমরা নিষ্ক্রিয় পুলিশ বাহিনীর কথা বলছি, অন্যান্য নির্বাচনী ব্যবস্থাপনায় গলদ বা তারা কুলিয়ে উঠতে পারবে কিনা এগুলো নিয়ে বলছি। এগুলো যদি রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট দেখাতে পারে, এবং আমি মনে করি যে এই জায়গায় সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য এই যে যারা ফ্রন্টলাইনের রাজনৈতিক দলগুলোর আছেন তারাও তো একত্রে বসতে পারেন, কিন্তু তারা এটা বাস্তবায়নের জন্য যে হোয়াটএভার আমরা আমাদের নির্বাচন করছি, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা নির্বাচনী পরিবেশটা ঠিক রাখবার জন্য একটা, কিন্তু এটা একটা পৃথিবীর মধ্যে একটা রোল মডেলও হতে পারে এই ধরনের একটা উদ্যোগ। এবং আমি মনে করি যে বড় দলগুলোর এই উদ্যোগ নেওয়া উচিত যে অন্তত নির্বাচনকালীন সময়ে শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনে কারচুপি এবং নির্বাচনী কেন্দ্রে যে ভয় ভীতি এগুলো দূর করবার জন্য বা এগুলো সংবরণ করবার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি এটা বলছি সত্যিকারের কমিটমেন্টের কথা। আর যদি কমিটমেন্ট না থাকে, এই প্রথাগত যে প্রতিযোগিতা সেটা থাকে, তাহলে তো সেটা অনেক ক্ষেত্রে কেন্দ্র দখলের পর্যায়ে আমাদেরকে ওই সমস্ত জায়গা দেখতে হবে, কেন্দ্র পুড়িয়ে ফেলার মতো জায়গাও দেখতে হবে। আরেকটি বিষয় আছে এই জায়গায় হচ্ছে একটু নিরাশার কথা, সেটি হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো, যেমন এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু আওয়ামী লীগের যে রিজার্ভ ভোট সেগুলো কিভাবে আদায় করা যায় এটার প্রতিযোগিতায় ব্যস্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের গোলটা হচ্ছে এখন নির্বাচনী সমর্থন এবং বিজয়ী হওয়া, সেটাই তো স্বাভাবিক। সেটাই কিন্তু যেটা আমরা বলি যে এভরিথিং ইজ ফেয়ার ইন পলিটিক্স, লাভ অ্যান্ড ওয়ার, এই ওয়ার, এটার আমি মনে করি যে আগলি ফেসটা যাতে আমাদের রাজনৈতিক দলগুলোর দ্বারা না হয়, সেটাই আমার প্রত্যাশা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং ব্যারিস্টার মঞ্জুর ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক আশা নিরাশার কথা আমরা শুনলাম, কিন্তু মূল কথা দুজনেরই একটাই চাওয়া, এটা ওনারা চান না, আশাও করছেন না যে একটা আদর্শ নির্বাচন হবে, তবে একটা শান্তিপূর্ণ নির্বাচন যেন হয় এবং যার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা যায়। এটাই বোধহয় এখন ন্যূনতম এবং একমাত্র চাওয়া। আমরা আশা করব যে সরকার তার সেফ এক্সিটের জন্য, আমার এক অতিথি ব্যবহার করছিলেন বারবার সেফ এক্সিট শব্দটা, সেটা নিশ্চিত করবার চেষ্টা করবেন। অন্যথায় পরিণতি যেটা হবে সেটা হয়তো কারোর জন্য খুব সুখকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।